আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণী থেকে ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলেই কিন্তু জানো যে নগদ প্রবাহ বিবরণীতে প্রশ্নের কিন্তু দুইটা অংশ, তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া থাকে এবং পরবর্তী অংশে কিন্তু সমন্বয় এবং প্রশ্নগুলো দেওয়া থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অঙ্কগুলো করব। দেখো ক নাম্বার প্রশ্নে কি বলা আছে, চলতি সম্পদ ও চলতি দায় তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও। অর্থাৎ এই যে তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে 14 সাল এবং 15 সালের, এই 14 সাল এবং 15 সালের চলতি সম্পদ এবং চলতি দায় কোনটা কত টাকা বৃদ্ধি পেল, কত টাকা হ্রাস পেল, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা কিভাবে দেখাবো? দেখো, প্রথমে তোমরা এরকম একটা ঘরে গিয়ে নিবে বিবরণ সালগুলো 2018, 17, অর্থাৎ সালটা বোধহয় একটু ভুল লেখা আছে, 18 আর 17 হবে, উত্তরে যেটা লেখা আছে 18 এবং 17। এরপরে ঘরে দিবে তুলনামূলক হ্রাস বৃদ্ধি। দেখো কিভাবে করবো আমরা, প্রশ্নের দিকে তাকাও। দেখো প্রথমে যে চলতি সম্পদ দেওয়া আছে নগদ তহবিল, নগদ তহবিল প্রথম বছরে কত ছিল? 80,000। পরে কত হয়ে গেছে? 1,50,000। তাহলে কি হয়েছে? 80,000 ছিল 1,50,000 হয়ে গেল। তাহলে কি বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। কত টাকা বৃদ্ধি পেল? এই যে বড়টাকে থেকে ছোটটা বিয়োগ করো, 70,000 টাকা হয়, তাহলে 70,000 টাকা বৃদ্ধি পেল। কিভাবে লিখবে? এই যে দেখো এইভাবে লিখে দিবে। নগদ তহবিল 2018 সালে কত হয়েছে? 1,50,000। 2017 সালে কত ছিল? 80,000। তাহলে ফলাফল কি? 70,000 টাকা বৃদ্ধি। বুঝতে পারছো? খুবই সহজ। পরেরটা দেখো, এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ছিল কত? 75, হলো কত? 70। তার মানে কি 5,000 টাকা কমে গেছে। তাহলে যে লিখে দাও, প্রাপ্য হিসাব ছিল কত? 70, হলো কত? 75। ফলাফল কি? 75 ছিল 70 হলো, 75 ছিল 70 হলো, ফলাফল কি? 5,000 টাকা কমে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো প্রশ্ন কি আছে, মজুদ পণ্য। মজুদ পণ্য কত ছিল? 90 ছিল, হয়েছে কত? 1,10,000। তাহলে ফলাফল কি? 20,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এই যে দেখো, মজুদ পণ্য ছিল কত? 90, হলো কত? 1,10,000। তাহলে 20,000 টাকা বৃদ্ধি, এই যে 20,000 টাকা বৃদ্ধি। ঠিক আছে, এই হলো চলতি সম্পদ। এবার চলতি দায় দেখো, চলতি দায় বকেয়া খরচ। বকেয়া খরচ কত ছিল? 12,000, হয়ে গেছে কত? 20,000। তার মানে কি 8,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই যে লিখে দাও, বকেয়া খরচ ছিল কত? 12,000, হলো কত? 20,000। ফলাফল 8,000 টাকা বৃদ্ধি। জাস্ট এইভাবে করে দিলে হবে, একেবারেই সহজ। এই যে প্রদেয় হিসাব ছিল কত? 80,000, হলো কত? 70। তার মানে কি 10,000 টাকা হ্রাস পেল। এই যে দেখো, প্রদেয় হিসাব ছিল 80, হয়ে গেছে 70, ফলাফল 10,000 টাকা হ্রাস। ঠিক আছে। এরপর আর কি আছে? প্রদেয় আয়কর, এটাও কিন্তু চলতি হিসাব, তাই না? চলতি দায়, প্রদেয় থাকলে চলতি দায়। ঠিক আছে, ছিল কত? দেখো 8,000, হলো কত? 5,000। ফলাফল কি? 3,000 টাকা হ্রাস। এই যে দেখো, প্রদেয় আয়কর 8,000 ছিল, 5,000 হলো, 3,000 টাকা হ্রাস। একেবারে সহজ একটা অঙ্ক। তোমার চলতি সম্পদ চলতি দায় তুলনামূলক আয় বিবরণীতে দেওয়াই আছে। জাস্ট এই যে এইটুকু কিন্তু তুলনামূলক আয় বিবরণীতে দেওয়াই আছে, প্রশ্নে এইটুকু দেওয়াই আছে। তো এখান থেকে শুধু দেখবে যে পূর্বের বছরে 2017 সালে কত ছিল, 2018 সালে কত হলো। যদি বৃদ্ধি পায় বৃদ্ধি লিখবে, হ্রাস পেলে হ্রাস লিখবে, বিয়োগ ফলটা মাঝখানে লিখে দিবে। ঠিক আছে, তো এই হলো ক নাম্বার। তো আশা করি এটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয় নাই, সহজ একটা প্রশ্ন ছিল। খ নাম্বারে দেখো কি বলা আছে। খ নাম্বারে বলা আছে, নিট মুনাফা পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে। তাহলে শুধুমাত্র পরিচালনটা করতে বলছে। এই অধ্যায়ের সৃজনশীল গুলো কিন্তু এমনই হয়, পরিচালন করতে বলে, আবার কোনটা বিনিয়োগ করতে বলবে, কোনটা অর্থায়ন করতে বলবে, তারপর হয়তো পুরো নগদ প্রবাহ বলবে। আচ্ছা, তো খ নাম্বারে বলছে পরিচালন কার্যাবলী। তো পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে যে আমার পরিচালনে কোন কোন বিষয়গুলো আসে। তোমাদের মনে আছে আমরা কিন্তু পরিচালন নিয়ে একেবারে আলাদা একটা অঙ্ক করছি, মানে একটা ক্লাস করেছি, যেখানে তুমি পরিচালন কার্যাবলীর বেসিকটা শিখতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, প্রয়োজন ওইখান থেকে তুমি দেখে আসতে পারো। আচ্ছা, তো পরিচালনে যায় কোনগুলো? অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। কয়টা বিষয় হলো? 6টা বিষয়। আবার আমার সাথে একবার বলো, মুখস্থ হয়ে যাবে। অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। তো চলো এগুলো কোথায় আছে আমরা একটু দেখি। প্রথমে দেখবো আমরা সমন্বয় থেকে। সমন্বয় থেকে দেখো, আচ্ছা ঘরটাকে আমরা একটু দেখে আসি। এইরকম ঘর লেখে প্রথমে লিখবে নিট মুনাফা। নিট মুনাফা আমাদের প্রশ্ন দেওয়া ছিল 30,000 টাকা। এরপর আমরা লিখবো নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তর করা সমন্বয় সমূহ। আচ্ছা, সমন্বয় কি কি আছে দেখো এখানে। প্রথমে আমাদের কি দরকার ছিল? অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা বা ক্ষতি। তো দেখো এখানে বলা আছে আসবাবপত্র, আসবাবপত্র স্থায়ী সম্পদ আসবে না আমাদের এখানে। এরপর বলা আছে শেয়ার ইস্যু আসবে না। আচ্ছা, তাহলে আমরা চলে যাই সরাসরি তুলনামূলক আর্থিক বিবরণীতে। দেখো এই যে নগদ তহবিল, এটা কিন্তু চলতি সম্পদ, তাই না? কিন্তু নগদের কাজটা করতে হবে আমাদের নগদ প্রবাহ বিবরণীর একেবারে শেষে, পরিচালনার মধ্যে এটা আসবে না। পরিচালনায় চলতি সম্পদ আসবে, নগদ বাদে যে চলতি সম্পদগুলো আছে সেগুলো। তো
তো নগদ বাদে কি আছে দেখো, এই যে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ছিল কত? ৭৫,০০০, হলো কত? ৭০,০০০। তার মানে ৫,০০০ টাকা কমে গেছে। তাহলে আমরা শিখছি কি সম্পদের বিপরীত কাজ, সম্পদের বিপরীত কাজ। তাহলে প্রাপ্য হিসাব যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে। এই যে দেখো প্রাপ্য হিসাব হ্রাস কিভাবে হ্রাস পেলো? আমার হয়েছে দেখো প্রশ্ন দেখো, প্রাপ্য হিসাব ছিল ৭৫,০০০ টাকা, ছিল ৭৫,০০০, হয়ে গেছে কত? ৭০,০০০। তাহলে ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে। হ্রাস পেলে এখানে প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ। একটা সম্পদ যদি হ্রাস পায় আর একটা সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। তাহলে ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এই হ্রাস বৃদ্ধি কিন্তু তুমি ক নাম্বারই করছো, এটা দেখে দেখে জাস্ট তুমি লিখতে পারবে এখান থেকে। ঠিক আছে? দেখো পরেরটা দেখো, প্রাপ্য হিসাব শেষ। মজুত পণ্যের কি ছিল? দেখো মজুত পণ্য ২০,০০০ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে মজুত পণ্য কি হিসাব? সম্পদ হিসাব। একটা সম্পদ যদি বৃদ্ধি পায় আরেকটা সম্পদ নগদ সম্পদ, সেই সম্পদ কি হবে? হ্রাস পাবে। তাহলে মজুত পণ্য যেহেতু ২০,০০০ বৃদ্ধি পাইছে, এখানে আমাদের নগদ টাকা কমে যাবে। তাহলে মজুত পণ্য বৃদ্ধি ২০,০০০ টাকা, নগদ টাকা কমে গেল। ঠিক আছে? আবার যাও, পরে কি আছে? এই যে দায়ে যাও, বকেয়া খরচের পরিমাণ কি ছিল? ৮,০০০ টাকা বৃদ্ধি। দায়ের সাথে হিসাবটা কেমন? দায়ের সমধর্মী, দায়ের সমধর্মী, অর্থাৎ দায় বাড়লে বাড়বে, দায় কমলে কমবে। তাহলে এখানে দায় কি আছে? ৮,০০০ টাকা বৃদ্ধি আছে। তাহলে নগদ টাকাও কি হবে? বৃদ্ধি পাবে। এই যে বকেয়া খরচ বৃদ্ধি, তাহলে এখানে দায় বৃদ্ধি পাইছে, নগদ টাকাও বৃদ্ধি। ঠিক আছে? পরের দায়টা দেখো, প্রদেয় হিসাব। ফলাফল কি ছিল? ১০,০০০ টাকা হ্রাস, ১০,০০০ টাকা হ্রাস। তাহলে কেমন অঙ্ক? দায়ের সমধর্মী, দায়ের সমধর্মী। তাহলে দায় কমলে কি হবে? নগদ টাকাও কমবে। তাহলে এখানে প্রদেয় হিসাব দায় ১০,০০০ টাকা কমে গেছে, তাহলে আমার নগদ টাকাও ১০,০০০ টাকা কমে যাবে। এই যে দেখো প্রদেয় হিসাব হ্রাস, এই যে ১০,০০০ টাকা কমে গেছে। ঠিক আছে? এরপরে দেখো প্রদেয় আয়কর। ফলাফল কি ছিল? ৩,০০০ টাকা হ্রাস। কি ছিল? ৩,০০০ টাকা হ্রাস। তাহলে নিয়ম কি? দায়ের সমধর্মী, দায়ের সমধর্মী। তাহলে দায় কমলে কি হবে? নগদ টাকাও কমবে। তাহলে প্রদেয় আয়কর দায় ৩,০০০ টাকা কমে গেছে, তাহলে আমার নগদ টাকাও কি হবে? ৩,০০০ টাকা কমে যাবে। প্রদেয় আয়কর হ্রাস, 3,০০০ টাকা কমে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি কি কাজ শেষ হলো? দেখো চলতি সম্পদ, চলতি দায় শেষ হলো, তাই না? এখানে কিন্তু আমরা কোনো অবচয় পাই নাই। চলে যাই তুলনামূলক আর্থিক বিবরণীতে, এখানেও কিন্তু পুঞ্জীভূত অবচয় বা অবচয় লেখা নাই। তাহলে আমার অবচয় নাই, অবলম্বন নাই, চলতি সম্পদ, চলতি দায়ের কাজ শেষ। বাকি থাকলে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। সমন্বয় যাও, দেখো স্থায়ী সম্পদ ক্রয় আছে, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি বিক্রয়। কিন্তু এই যে বিক্রয় দেওয়া আছে, এই বিক্রয় থাকলে কিন্তু লাভ করে থাকতে পারে, কিন্তু এই বিক্রয়ের কি কোনো ক্রয় মূল্য দেওয়া আছে? এখানেও দেখো, এখানে কোনো ক্রয় মূল্য নাই, পুঞ্জীভূত অবচয় নাই। তুলনামূলক আর্থিক বিবরণীতেও আমার কিন্তু যন্ত্রপাতির কথা বলা নাই। তার মানে যে যন্ত্রপাতি আমি বিক্রি করছি, এটার দাম কত টাকা ছিল, কত টাকায় বিক্রি করছি, এটা কিন্তু আমি জানি না। তো না জানলে আমি লাভ ক্ষতি কিভাবে করবো? তাহলে আমাকে লাভ ক্ষতি করতে এখানে হবে না। তো দেখো পরিচালনা যে ৬টা বিষয় ছিল, অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়, মুনাফা ক্ষতি। এই ৬টা বিষয়ের মধ্যে কিন্তু শুধু চলতি সম্পদ, চলতি দায়গুলো এই অঙ্কে আছে। তাহলে এইটুকু করে দিলে হবে। এখন ক্যালকুলেশন কিভাবে করবে খেয়াল করো। দেখো প্রথমে প্লাসের মান কয়টা আছে? ৫,০০০ আর ৮,০০০। তাহলে এই দুইটা আগে যোগ করবে। এখান থেকে যে ৩টা মাইনাস আছে এগুলো বিয়োগ করে দেবে। তাহলে ফলাফল কি আসবে তোমার? মাইনাসের ২০,০০০। কি আসবে ফলাফল? মাইনাসের ২০,০০০। এরপর মুনাফা ছিল ৩০,০০০, এর সাথে ২০,০০০ মাইনাস করে দিবে। তাহলে কত হয়? ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা হলো পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। ঠিক আছে? এই হলো তোমার খ নাম্বারের উত্তর। দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে, উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তার মানে সম্পূর্ণ নগদ প্রবাহ করতে হবে। আচ্ছা, নগদ প্রবাহের কয়টা অংশ? ৩টা অংশ। আমরা প্রথম ক্লাসে কিন্তু শিখছি পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী এবং অর্থায়ন কার্যাবলী। এর মধ্যে পরিচালন কার্যাবলী কিন্তু আমরা খ নাম্বারে করলাম, তাই না? তাহলে আমরা এই পরিচালনের উত্তরটা প্রথমে সরাসরি লিখে দিব। এই যে পরিচালন কার্যাবলী হচ্ছে নগদ প্রবাহ। কত টাকা ছিল খ নাম্বারে? ১০,০০০ টাকা। ঠিক আছে? এবার বিনিয়োগ আর অর্থায়নের কাজগুলো আমরা করব। আচ্ছা, বিনিয়োগে কি কি অন্তর্ভুক্ত হয় মনে আছে তোমাদের? বিনিয়োগ অন্তর্ভুক্ত হবে স্থায়ী সম্পদ আর বিনিয়োগ, স্থায়ী সম্পদ আর বিনিয়োগ। তাহলে দেখো তোমার তুলনামূলক আর্থিক বিবরণী যেটা প্রশ্ন দেওয়া আছে, এখানে কিন্তু বলা আছে চলতি সম্পদ, চলতি দায়। তার মানে স্থায়ী সম্পদ বা বিনিয়োগ এখানে নাই। তাহলে কোথায় থাকবে? সমন্বয়তে। দেখো সমন্বয়তে কি আছে? বলা আছে আসবাবপত্র ক্রয় ১,০০,০০০ টাকা। তাহলে আমরা আসবাবপত্র যদি ক্রয় করি, আসবাবপত্রের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। তাহলে একটা সম্পদ যদি বাড়ে, একটা সম্পদ কি হবে? কমে যাবে। তাহলে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বৃদ্ধি পায় আর নগদ টাকা কি হয়? কমে যায়। তাহলে আসবাবপত্র ক্রয়টা বিয়োগ করা লাগবে। তাহলে এই যে আমরা লিখে দিব আসবাবপত্র ক্রয় ১,০০,০০০ টাকা ক্রয় করছি, নগদ টাকা চলে গেছে, যে বিয়োগ করে দিলাম। বুঝতে পারছো? এরপর দেখো কি আছে, বলা আছে পুরাতন মেশিন বিক্রয়। তাহলে মেশিন যদি যন্ত্রপাতি বিক্রয়, আমরা যদি যন্ত্রপাতি বিক্রি করি, তাহলে যন্ত্রপাতি কি হয়? কমে যায়। তাহলে যন্ত্রপাতি কমে যাওয়া মানে কি? একটা সম্পদ কমে গেল। তাহলে নগদত সম্পদ সেটা কি হবে? বৃদ্ধি পাবে। সহজে বুঝতে পারো, যন্ত্রপাতি বিক্রি করে তো আমরা টাকা পাই, তাই না? তো টাকা পাওয়া মানে কি? যোগ করা। তাহলে এটা আমরা যোগ করে দিব। এই যে দেখো যন্ত্রপাতি বিক্রয় যোগ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ২ নম্বর সমন্বয় চলে গেছে শেয়ার ইস্যু। তার মানে আর কিন্তু সমন্বয় নাই। আমার স্থায়ী সম্পদ বিনিয়োগের আর কিছু বলে নাই। তাহলে বিনিয়োগ কার্যাবলী এখানে শেষ। তাহলে বিনিয়োগে কি হলো ফলাফল? দেখো
মাইনাসের ছিল 1,00,000 প্লাসের 20,000, তাহলে ফলাফল কি আমার মাইনাসের 80,000। এটা হলো বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ থেকে নিট নগদ প্রবাহ কত 80,000 টাকা। আচ্ছা, এরপর চলে যাবো অর্থায়নে। অর্থায়ন কার্যাবলী হচ্ছে নগদ প্রবাহ। তো অর্থায়নে দেখো কি কি যায় মনে আছে তোমাদের? অর্থায়নে যায় হলো শেয়ার ইস্যু, ঋণ বা বন্ড এবং লভ্যাংশ প্রদান, এই তিনটা। তো আমরা কিন্তু আগেই দেখেছি তুলনামূলক আর্থিক বিবরণীতে শুধু চলতি সম্পদ চলতি দায় আছে, তাহলে এই তিনটার কিছুই নেই। এই তিনটা আছে 2 নম্বর সমন্বয়, কি আছে? শেয়ার ইস্যু 1,50,000। তো শেয়ার ইস্যু করা মানে কি? শেয়ার বিক্রি করা। তাহলে শেয়ার বিক্রি করলে কি হয়? নগদ টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা আসে, তাই না? তাহলে আমরা এটা যোগ করে দিব। এই দেখো শেয়ার ইস্যু 1,50,000 যোগ করে দিলাম। আচ্ছা, এরপরে সমন্বয় কি আছে খেয়াল করো, নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। তো নগদ লভ্যাংশ যদি আমরা প্রদান করি তাহলে নগদ টাকা কি হয়? কমে যায়। কমে গেলে কি হয়? বিয়োগ হয়। এই যে জাস্ট বিয়োগ করে দিবা, নগদ লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। ঠিক আছে, দেখো সমন্বয় কিন্তু আর কিছুই নেই, এই দুইটা সমন্বয় ছিল, এরপরে করণীয়। তাহলে আমার অঙ্ক এখানে শেষ। তাহলে অঙ্কে কি বলা আছে? 1,50,000 ছিল প্লাসের, 10,000 হলো মাইনাসের। তাহলে ফলাফল কত? 1,40,000। এই 1,40,000 হলো অর্থায়ন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। ঠিক আছে, দেখো এখন এই 1,40,000 আগে আছে প্লাস, এই 10,000 আগে আছে প্লাস, তাই না? তাহলে এই দুটো আমরা যোগ করবো, যোগ করলে কত হয়? 1,50,000। আর বিনিয়োগ কার্যাবলীতে কত ছিল? -80,000। তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো, -80,000। তাহলে ফলাফল কত আসলো? 70,000। এই 70,000 যেখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো, এই 70,000-এর সাথে আমার প্রারম্ভিক যে নগদ ছিল, এই দেখো প্রশ্ন, এই যে প্রশ্নে প্রারম্ভিক নগদ কত টাকা ছিল? 80,000 টাকা। এই টাকাটা যোগ করতে হবে। এই যে আমরা লিখবো প্রারম্ভিক নগদ, এই যে 80,000 টাকা। তাহলে আমার বিয়োগফল ছিল কত? 70, প্রারম্ভিক নগদ ছিল কত? 80। এই দুইটা যোগ করলে কত হলো? 1,50,000। এই 1,50,000 দেখবে সমাপনী নগদ। এই যে তোমার তুলনামূলক আর্থিক বিবরণীতে দেখো দেওয়া আছে নগদ 1,50,000 টাকা, 1,50,000। যখন এটার সাথে তোমার তুলনামূলক আর্থিক বিবরণীর সাথে মিলে যাবে তুমি বুঝতে পারবো তোমার অঙ্ক হয়ে গেছে। আবার একটু খেয়াল করো, এখানে আবার বলি, আমাদের পরিচালন কার্যাবলীর 3টা অংশ, তাই না? 3টা অংশের উত্তর যখন আমরা পেয়ে যাব, এই 3টা অংশের উত্তর পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন, 3টা যোগ বিয়োগ করবা, করলে কত হয়? 70,000। এর সাথে প্রারম্ভিক নগদটা যোগ, কোনটা যোগ? প্রারম্ভিক নগদটা যোগ। তো এই দুইটা যোগ করলে হবে সমাপনী নগদ, এবং এই সমাপনী নগদটাই তোমার প্রশ্নের উত্তর। এবং এই সমাপনী নগদটা কি হবে? তোমার যে তুলনামূলক আর্থিক বিবরণীতে একটা সমাপনী নগদ দেওয়া আছে, এই যে দেওয়া আছে 1,50,000, এটার সাথে মিলে যাবে, তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে গেছে। তো আজকে দেখো আমরা ঢাকা বোর্ড 2019-এর অঙ্কটি করলাম। এই 19 সালের, 18 সালের, 17 সালের সব প্রশ্নগুলো কিন্তু তোমরা একই প্লে লিস্টের মধ্যে পর্যায়ক্রমে পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো তোমরা করবে। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে। ধন্যবাদ তোমাদের সকলকে।